সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। মাননীয় স্পিকার, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। প্রিয় মাননীয় স্পিকার, ৭১ সালের জন্ম হয় বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সত্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে। মাননীয় স্পিকার, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। প্রিয় মাননীয় স্পিকার, ৭১ সালের জন্ম হয় বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সত্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে। ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছে এই সংসদে, গণতান্ত্রিক ভাবে কথা বলার অধিকার তারা দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায়, ফ্যাসিস্টের মতো গলা চিপে ধরতে চায়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারা রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইরা, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বক্তব্য রাখতে গিয়ে কিভাবে জামাত ইসলামীকে ইঙ্গিত করে কথা বলেছেন। আওয়ামী লীগ ঠিক যে ভাষায় কথা বলতো, তিনি সেই একই ভাষায় কথা বলতেন। আপনারা লক্ষ্য করেছেন, তার পাশে বসে থেকে আরেকজন সমালোচিত মুক্তিযোদ্ধা তাকে এক ধরনের ইন্ধন দিচ্ছেন। সম্ভবত তার সংস্পর্শে গিয়ে তিনি সংসদে এ ধরনের কথা বলছেন। প্রিয় দর্শক, এর বিপরীতে দাঁড়িয়ে জামাত ইসলামীর আমির কি বলেছেন, আসুন সে কথাটুকু আমরা একটু শুনে আসি। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। ২ নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না তার মানে কি? তিনি কি উস্কাইয়ে দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না মাননীয় স্পিকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জামাত ইসলামের আমির বলেছেন এই সংসদে যাতে এ ধরনের উস্কানিমূলক ভিত্তিহীন কথা বলে পরিবেশ বিনষ্ট না করা হয়। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে ৭১ জামাত ইসলামের যে ভূমিকা, সেটিকে মোটা দাগে কিন্তু আমরা নেতিবাচক ভাবে দেখি এবং সাধারণ মানুষ তাদের তথ্য ঘাটতির কারণে এটাকে নেগেটিভলি দেখে। কিন্তু ৭১ যে পটভূমি, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব ভারতের একটা প্রচেষ্টা ছিল পাকিস্তানকে ভেঙে সেই রাষ্ট্রটিকে দুর্বল করা এবং সেই রাষ্ট্রটিকে ভেঙে তার এই অংশটিকে তাদের কুক্ষিগত করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্যে কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রচেষ্টাটি আমরা দেখেছি। ২০০৭-৮ সাল পর্যন্ত সেই প্রচেষ্টাটি সুপ্ত থাকলেও বিগত ১৭ বছরে কিন্তু সেটি অনেকটাই
প্রকাশ্যে চলে এসেছে এবং ভারত যে বাংলাদেশকে কবজায় নিয়ে তাদের অন্তর্ভুক্ত করতে চায় সে বিষয়টি কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত না করলেও এই দেশের সরকারের মধ্য দিয়ে তারা এই দেশকে যেভাবে তাদের আয়ত্তে নিয়ে গিয়েছিল তা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য মোটেই সুখকর নয়। প্রিয় দর্শক, জামাত ইসলামীর আমির কি বলেছেন আসুন সে কথাটুকু সেই কথা আমরা না হয় বাদে দিলাম। রাজনৈতিক কারণে জামাত ইসলামী ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই জন্য যদি বিএনপি আওয়ামী লীগের মতো বারবার তাদেরকে এভাবে কটাক্ষ করে তাহলে কি জামাত ইসলামীর হাতে অস্ত্র কম আছে? তারা তো বলবে জিয়া রহমান সামরিক বাহিনীর আইন লঙ্ঘন করে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন। তারা কি সেটি বলছেন না তো। তারেক রহমান সম্পর্কে যেটি বলা হয় যে জিয়া রহমানের ভাঙা সুটকেস থেকে তারা জাহাজের মালিক হয়েছেন। জামাত ইসলামের পক্ষ থেকে কি এ ধরনের কথা বলা হয় না তো। যদি বলা হয় এবং বারবার বলা হয় তখন তার বিপরীতে দাঁড়িয়ে এই আব্দুল ওয়াদুদ ভুইয়া কিংবা তার সহকর্মীরা কি জবাব দেবেন? তারা কি অস্বীকার করতে পারবেন যে জিয়া রহমানের ভাঙা সুটকেস থেকে তারেক রহমান বা জিয়া পরিবার জাহাজের মালিক হয়নি? যদি জাহাজের মালিক হয়ে থাকে তাহলে সেটি কোন প্রক্রিয়ায় হয়েছেন, কিভাবে হয়েছেন? সেখানে কি জিয়া রহমানের আদর্শের বিপক্ষে গিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি নেই? যদি থেকে থাকে তাহলে এটিকে কি তারা ওন করবেন? আর যদি না থেকে থাকে তাহলে এক্ষেত্রে তাদের ব্যাখ্যা কি? তারা কি সেই ব্যাখ্যা দিতে পারবেন? সেই ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা কি তাদের আছে? ইতিমধ্যে তারা কি সেই প্রশ্নের কোনো ধরনের উত্তর দিয়েছে? তারা যেভাবে ৭১-এর মতো অস্পষ্ট একটি বিষয় নিয়ে কথা বলছে, অস্পষ্ট বলছে এই কারণ এখন সংসদে সরকারি দলের বিপক্ষে যারা অবস্থান করছেন তাদের মধ্যে এনসিপির তো স্বাধীনতা যুদ্ধের কোনো পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না। আর জামাত ইসলামের যেসব নেতা রয়েছেন তাদের মধ্যে আসলে কি এমন কেউ আছে যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার বিরোধিতা করেছে? তাদের অনেকের জন্মই তো স্বাধীনতার পরে। তাহলে ১৯৭১ সালে যে ঘটনাটি ঘটেছিল সেটির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ তাদের কোথায় ছিল? এটি কিন্তু যৌক্তিক কথা, তথ্যভিত্তিক কথা। এখন যদি অপতথ্য ছড়িয়ে আপনি আপনার আবেগ দিয়ে কোনো দলকে দোষারোপ করেন এবং সেই দোষারোপটি যদি বাস্তবিক অর্থে মিথ্যে হয় তাহলে সেই মিথ্যা বলার জন্য আপনাদেরকে কি সেই দায় বহন করতে হবে না? মিথ্যা বলা যেহেতু মহাপাপ, আপনাদের সেই সংসদে দাঁড়িয়ে কেন মিথ্যা বলতে হবে? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম যখন জামাত ইসলামীকে কটাক্ষ করে ঠিক একই ধরনের কথা বলেছিলেন যে তাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নেই, তখন কিন্তু স্পিকারের আসনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন জামাত ইসলামী কে মুক্তিযোদ্ধা রয়েছেন। তাহলে আপনারা যে একতরফা ভাবে এই যে মুক্তিযোদ্ধার মালিকানা দাবি করেন, যে মালিকানাকে বারবার উপেক্ষা করেছে আওয়ামী লীগ, সেই মালিকানার মধ্য দিয়ে আপনারা কেন জামাত ইসলামের প্রতি এভাবে আঙুল তুলছেন? জামাত ইসলামের পক্ষ থেকে যদি বলা হয় যে আপনারা মাগুরা নির্বাচন করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, তখন আপনারা কি জবাব দিবেন? জামাত ইসলামীর পক্ষ থেকে যদি বলা হয় যে বিএনপি সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া সরকার, তখন তার বিপরীতে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? আপনারা হয়তো বলবেন জামাত ইসলামীও সেই সরকারের অংশ। কিন্তু এটি তো সত্য, জামাত ইসলামের মাত্র 2 জন সেই সরকারের মন্ত্রী ছিল। তাহলে গণতান্ত্রিক উপায়েও যদি আমরা বিষয়টিকে বিবেচনা করি তাহলে দেখব সেই সরকারটি ছিল মূলত বিএনপির সরকার। এবং আপনাদের বিরোধী দলে তো কেবল জামাত ইসলামী নয়, এনসিপিও রয়েছে। তারা যদি এই ব্যাপারে আপনাদেরকে বারবার অভিযুক্ত করে, আপনাদেরকে খোঁচা দিয়ে বারবার এ ধরনের কথা বলে, তখন আপনাদের অবস্থা কি হবে সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? তারপর যদি আপনাদের বিরোধী পক্ষ থেকে আপনাদেরকে এই অভিযোগে অভিযুক্ত করা হয় যে এদেশে আপনারা জঙ্গিবাদকে এস্টাবলিশ করেছেন, 2004 সালে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার মধ্য দিয়ে আপনারা এদেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে গেছেন, তখন আপনারা তার কি জবাব দেবেন? বিরোধী পক্ষ থেকে যদি সাধারণ মানুষ যেরকমটি বলে খাম্বা তারেক সেরকম স্লোগান তোলা হয়, তখন তার বিপরীতে দাঁড়িয়ে আপনারা কি করবেন? তাই আমরা বলবো আপনারা সংসদে দাঁড়িয়ে এমন কিছু বলবেন না,
এমন কিছু করবেন না যার ফলে আপনাদের দিকেই অসংখ্য অভিযোগের তীর ছুটে আসে। যদি সেভাবে আপনাদের দিকে অভিযোগের তীর ছুটে আসে তাহলে সেটি কিন্তু আপনারা সামলাতে পারবেন না। আপনারা বিরোধী পক্ষকে এক বা দুটি অভিযোগে অভিযুক্ত করতে পারবেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু তারা অসংখ্য অভিযোগ করতে পারবেন এবং সেই অভিযোগগুলো কিন্তু সমাজে প্রচলিত, সাধারণ মানুষ সেটি বিশ্বাস করবে। সেখানে যদি কোনো সত্যতা নাও থাকে সাধারণ মানুষ কিন্তু সেটি গ্রহণ করবে। তাই আপনাদেরকে বলবো, কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুড়বেন না। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।